Good morning, Suprabhat. Hello and welcome everyone. This is Imtiaz Ali, your Maths Science Educator. Now you are watching the web solution with beginner number 1 strategy. প্রত্যেকে জানো তোমাদের রেগুলার বেসিস আমি তোমাদের ঠিক 9টা থেকে টেটের ক্লাস নিচ্ছিলাম, তো বেশ কয়েকটা ক্লাস আমরা করেছি। তো আজকেই তোমাদের লাস্ট ক্লাস, কারণ কালকেই তোমাদের অনুষ্ঠিত হতে চলেছে টেট। তো টেটের এক্সাম যারা দিতে চলেছো প্রত্যেকে আশা করি তোমরা আমার ক্লাস যারা রেগুলার করেছো অবশ্যই তোমরা উপকৃত হবে। তো এবার আজকের ক্লাসটা তোমাদের সম্পূর্ণ মাইন্ড ফ্রেশ ক্লাস, ঠিক আছে, কোনো চাপ নেওয়ার কিছু নেই। আজকে বেশ কিছু প্রশ্ন নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব, দেখো তোমরা কতগুলি ঠিক করতে পারছো। খুব হার্ড প্রশ্ন করাবো না, আগের থেকেই বলছি, মিডিয়াম টু মডারেট আমি তোমাদের প্রশ্নগুলি করাবো, কারণ আজকেই তোমাদের লাস্ট রিভিশন বলতে পারো। যেহেতু আমি প্রিভিয়াস তোমাদের অনেক ক্লাস করেছি সেগুলো অবশ্যই দেখতে হবে। দেখো একটা ক্লাস তো সব কিছু বিচার করতে পারে না, টোটাল যতগুলো ক্লাস হয়েছে, যারা আমাদের পেড ব্যাচের স্টুডেন্ট আছো তোমাদের প্রায় 2-2.5 মাসের আমি ক্লাস নিয়েছি, সেই ক্লাসগুলি তোমরা অবশ্যই সেগুলো একত্রিত করে তোমাদের কালকে তাদের একটা ফাইনাল, তোমরা একটা শেষ, তোমাদের একটা কালকে একটা লড়াই একটা বলতে পারো, শেষ তোমাদের একটা যেটা তোমরা 100% কালকে কিন্তু সেটা তোমাকে দেখিয়ে দিতে হবে যে না তুমিও পারো, ঠিক আছে। তা তোমাদের যাদের টেড আছে প্রত্যেকেই আজকে মন দিয়ে ক্লাসটি করো, দেখো তুমি কতগুলি প্রশ্ন পাচ্ছ, ঠিক আছে। আর রিল্যাক্স, একদম ফ্রি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, কোনো চাপ নেই। অনেক পড়াশোনা করেছো, তার উপর থেকেই তোমরা তোমাদের বাস্তব বুদ্ধি অ্যাপ্লাই করে তোমাদের সব প্রশ্নগুলো আশা করি তোমরা দিতে পারবে এবং দিতে সক্ষম হবে। তো শুরু করছি আজকের ক্লাস। তো যারা ক্লাসে জয়েন হয়ে গেছো, আমরা মোটামুটি এখানে আমরা মোটামুটি 50 কোশ্চেন্স করার চেষ্টা করব, ঠিক আছে। 50টা প্রশ্ন আমরা করার চেষ্টা করব, একটু ফাস্ট হবে ক্লাসটা, ঠিক আছে। চটপট তোমরা দেখে নাও, আমাদের প্রতিটি স্যারের কিন্তু এখানে ক্লাস রুটিন দেওয়া আছে, সোম থেকে শনি ধারাবাহিক ক্লাস চলছে, তো সেগুলি তোমরা খেয়াল করবে, ঠিক আছে, অবশ্যই। এবং তোমরা প্রথম থেকে শেষ অবধি আজকে আমার সঙ্গে কানেক্ট থাকবে, ঠিক আছে। তাহলে শুরু করি আজকের ক্লাস, সরাসরি প্রশ্নোত্তর পর্বে আমরা চলে যাব। প্রথম প্রশ্ন অন স্ক্রিন, যারা প্রশ্নটি দেখতে পাচ্ছ প্রথম প্রশ্ন দেখে নাও, জলদি উত্তর করার চেষ্টা করবে। কোশ্চেন নম্বর 1, প্রশ্নটি প্রত্যেকে আশা করি তোমরা দেখতে পাচ্ছ, দেখে নিয়ে সঠিক উত্তর করার চেষ্টা করো। কোশ্চেন নম্বর 1, এখানে বলা হচ্ছে কে সর্বপ্রথম শিক্ষার লক্ষ্য, শিক্ষণ অভিজ্ঞতা ও মূল্যায়নের মধ্যে পারস্পরিক সম্পর্কটি প্রকাশ করে। প্রত্যেকে আনসার করবে। কোশ্চেন নম্বর 1, তো আমরা এখান থেকে উত্তর প্রত্যেকেই জানি যে যারা রেগুলার পড়াশোনা করেছো, আমার ক্লাস আগে দেখেছো, তোমরা দেখার সঙ্গে সঙ্গে চটপট উত্তর দিয়ে দেবে স্যার এখানে অপশন বি হবে ব্লুম। কারণ ব্লুমের মাত্রা, যেটা ব্লুমের মতে যে তিনটি মাত্রা আমরা জানি সেটা কি, শিক্ষার লক্ষ্য, শিক্ষণ অভিজ্ঞতা এবং মূল্যায়ন, এই তিনটি প্রথম ব্লুম এটি নিয়ে আলোচনা করেছেন এবং তাদের মধ্যে পারস্পরিক সম্পর্কটি বুঝিয়েছেন। অপশন বি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে। কোশ্চেন নম্বর 2, প্রত্যেকে আনসার করবে। কোশ্চেন নম্বর 2, প্রশ্নটা ভালো করে পড়ে নাও, কোশ্চেনটা ভালো করে পড়ে নিয়ে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো। রিডনেস টেস্ট কি ধরনের মূল্যায়ন? কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশন, ক্লাস্টার অ্যান্ড কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশন, কন্টিনিউয়াস অ্যান্ড ক্লাস্টার ইভ্যালুয়েশন, নাকি ক্লাস্টার অ্যান্ড ইভ্যালুয়েশন? প্রত্যেক উত্তর করবে। কোশ্চেন নম্বর 2 আনসার করো প্রত্যেকে। সঠিক উত্তর যারা দিচ্ছে দেখে নাও, এখানে সঠিক উত্তর হবে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশন, ঠিক আছে। সঠিক উত্তর কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশন, নিরবিচ্ছিন্ন সার্বিক, যেটা আমরা বাংলায় বলবো নিরবিচ্ছিন্ন এবং সার্বিক মূল্যায়ন। ওকে, নেক্সট প্রশ্ন, 3 নম্বর প্রশ্নের প্রত্যেকে এগো এবং সঠিক উত্তর করার চেষ্টা করবে। কোশ্চেন নম্বর 3, চটপট আনসার করবে। আমরা চলে এসেছি 3 নম্বর প্রশ্নে। এখানে বলা হচ্ছে ইউনিট টেস্ট এটি কোন ধরনের মূল্যায়নের সঙ্গে সম্পর্কিত? ইউনিট টেস্ট এটি কোন ধরনের মূল্যায়নের সঙ্গে সম্পর্কিত? প্রস্তুতকালীন, দুর্বলতা নির্ণায়ক, অন্তিমকালীন, স্থান নির্ণায়ক? প্রত্যেক উত্তর করবে, সঠিক উত্তর দাও।
ইউনিট টেস্ট কোন ধরনের মূল্যায়নের সঙ্গে সম্পর্কিত? প্রস্তুতকালীন, দুর্বলতা নির্ণায়ক মূল্যায়ন, অন্তিমকালীন নাকি স্থান নির্ণায়ক মূল্যায়ন? কোশ্চেন নম্বর 3। এখানে সঠিক উত্তর অনেকে দিচ্ছে ইউনিট টেস্ট, এটি কোন ধরনের মূল্যায়নের সঙ্গে সম্পর্কিত? অনেকে অ্যান্সার করছে প্রস্তুতকালীন মূল্যায়ন, দুর্বলতা নির্ণায়ক মূল্যায়ন, অন্তিমকালীন মূল্যায়ন, স্থান নির্ণায়ক মূল্যায়ন। তো সঠিক উত্তর হবে আমাদের প্রস্তুতকালীন মূল্যায়ন, যেখানে প্রস্তুতি চলবে তার মাঝখানে আমাদের ইউনিট টেস্ট সেটা নেওয়া হবে। আশা করি ক্লিয়ার। কোশ্চেন নম্বর 4 প্রত্যেকে উত্তর করবে। কোশ্চেন নম্বর 4, 4 নম্বর প্রশ্ন আমরা চলে এসেছি। কমিউনিকেশন is a means of persuasion to influence the other so that the desired effect is achieved। মানে ওই যে বাংলা একটা উক্তি আছে না, যে যোগাযোগ হলো এমন একটি মাধ্যম, এরকম একটা উক্তি আছে দেখবে। ইংলিশটা আমি রেখেছি, যোগাযোগ হলো এমন একটি মাধ্যম এভাবে তোমাদের উক্তিটি ছিল, মনে পড়েছি কিন্তু, যার মাধ্যমে কাঙ্ক্ষিত মানে জিনিসটা অ্যাচিভ করা যায়, মানে এরকম একটা তোমাদের উক্তি আছে। সেই উক্তিটি কার? উক্তিটি হচ্ছে লেগান্স, নিউম্যান, অ্যারিস্টটল নাকি বীরভেনু? সঠিক উত্তর যারা আনসার করেছো কোশ্চেন নম্বর 4, রাইট অ্যান্সার হবে অপশন সি, অ্যারিস্টটল। ঠিক আছে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 5, একজন গণিত শিক্ষকের মূল উদ্দেশ্য হলো, একজন গণিত শিক্ষকের মূল উদ্দেশ্যটা কি? প্রত্যেকে আনসার করবে। কোশ্চেন নম্বর 5, চলো কোশ্চেন নম্বর 5, উপযোগিতাবাদ, সাংস্কৃতিক, নিয়মানুবর্তিতা নাকি নিম্নের সবকটি? বলো। এখানে একজন গণিত শিক্ষকের মূল উদ্দেশ্য উপযোগিতাবাদ, সাংস্কৃতিক, নিয়মানুবর্তিতা, উপরের সবকটি। মূল উদ্দেশ্য, ঠিক আছে, এখানে সবকটি রাইট অ্যান্সার হবে। শিক্ষা হবে জীবনব্যাপী, শিক্ষা হবে জীবনব্যাপী, এই বিখ্যাত উক্তিটি কার? শিক্ষা হবে জীবনব্যাপী, এই বিখ্যাত উক্তিটি কার? জর্ডন, আইনস্টাইন, রেনে মাহে, প্যাট্রিক? শিক্ষা হবে জীবনব্যাপী উক্তিটি কার? এ, বি, সি অর ডি? সঠিক উত্তর যারা দিচ্ছ এখানে জর্ডন, আইনস্টাইন, রেনি মাহে নাকি প্যাট্রিক? সঠিক উত্তর হবে আমাদের অপশন সি, রাইট অ্যান্সার। যারা জর্ডন করবে হবে না, আইনস্টাইন হবে না, প্যাট্রিক হবে না। ঠিক আছে, এগুলি উক্তির মধ্যে পড়ে। তোমাদের আমি অনেক উক্তি কিন্তু পড়িয়েছি, তার মধ্যে একটা উক্তি আমি এখানে দিয়েছি। সঠিক উত্তর যারা করেছো, সঠিক উত্তর অপশন সি। 7 নম্বর প্রশ্নে চলে এসো, সঠিক উত্তর প্রত্যেকে দাও। কোশ্চেন নম্বর 7, সংখ্যা এবং সংখ্যা সংক্রান্ত সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য? দুটি বিবৃতি বলা হয়েছে 1 এবং 2, তার উপর বেস করে তোমাকে অপশন নিতে হবে এ, বি, সি, ডি, কোনটি ঠিক কোনটি ভুল। একে বলা হচ্ছে একটি সংখ্যা হলো একটি প্রতীক যা সংখ্যার প্রতিনিধিত্ব করতে ব্যবহৃত হয়। 2 নম্বর বলছে একই সংখ্যাকে বিভিন্ন সংখ্যা দ্বারা প্রকাশ করা যায়। তাহলে এ এবং বি উভয় ভুল, 1 সঠিক 2 ভুল, 2 সঠিক 1 ভুল নাকি 1 2 দুটোই সঠিক? সঠিক উত্তর দেখো, একটি সংখ্যা হলো একটি প্রতীক যা সংখ্যার প্রতিনিধিত্ব করতে ব্যবহৃত হয়, একই সংখ্যাকে বিভিন্ন সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে 1 এবং 2 দুটোই সঠিক, রাইট অ্যান্সার আমাদের এটা হবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 8, নিচের কোনটি মূলদ সংখ্যা নয়? নিচের কোনটি মূলদ সংখ্যা নয়?
2/3, √121, √221, √225। সঠিক উত্তর প্রত্যেকে দেবে কোশ্চেন নম্বর 8। নিচের কোনটি মূলদ সংখ্যা নয়? এবার দেখো এখানে যারা উত্তর করছো মূলদ সংখ্যা নয় বলা হয়েছে, তো খুব ভালো করে যদি দেখি আমরা চারটা অপশনের মধ্যে এখানে সঠিক অপশন সি যারা করেছো রাইট অ্যান্সার, এটা হচ্ছে অমূলদ, এটাই হচ্ছে অমূলদ, তাই তো। বাকি এটাকে আমরা তো দেখাতেই পাচ্ছি পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে। একইভাবে 121কে আমরা লিখতে পারি কি 11। আমরা কি জানি সমস্ত পূর্ণ সংখ্যায় মূলদ সংখ্যা, যারা জানো না লিখে নাও, সমস্ত পূর্ণ সংখ্যায় কি সংখ্যা হবে? মূলদ সংখ্যা হবে, ঠিক আছে। মূলদ সংখ্যা, এটা যারা জানো না লিখে নাও, সমস্ত পূর্ণ সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। ওকে, তাহলে 11কে আমরা দেখাতে পারি মূলদ। 225 মানে আমাদের কত? 225 মানে 15 স্কোয়ার করো দেখি, 15 × 225, এটাকে আমরা দেখাতে পারি মূলদে। তাহলে এখানে 221কে কিন্তু আমরা দেখাতে পারছি না, কারণ 221কে এটা ফ্র্যাক্টরে আমরা ভাঙতে পারছি না, একটা রুট টার্ম থেকে যাবে, সেটা অমূলদে চলে যাবে, ঠিক আছে। অপশন সি এটা হচ্ছে অমূলদ। নেক্সট প্রশ্নে চলো, 9 নম্বর প্রশ্নে প্রত্যেকে চলে এসো। 6, 8, 9 এবং 6, 7, 8, 9 এভাবেই 4টি ঘন্টা এত সেকেন্ড অন্তর অন্তর বাজছে, ঠিক আছে। তাহলে বলা হচ্ছে ওই 4টি ঘন্টা 2 ঘন্টায় একসঙ্গে আবার কতবার বাজবে? 2 ঘন্টায় একসঙ্গে তারা কতবার বাজবে? কোশ্চেন নম্বর 9, প্রত্যেক আনসার করবে। কোশ্চেন নম্বর 9, 4টি ঘন্টা যথাক্রমে 6, 7, 8, 9 সেকেন্ড পরপর বাজছে। তো এরকম প্রশ্ন আমরা বহুবার করেছি। তো যারা উত্তর করে দিয়েছে এদের এলসিএম নিতে হবে, তো এলসিএমটা ছোট করে একটা নিয়ে নাও। আচ্ছা, তো চলো 3 দিয়ে প্রথমে দাও, 3 2 6, 7, 8, 3 3 9, 2 দিয়ে দাও, 2 দিয়ে দাও, 2 1 2 7 গেল 4 3। এবার আমরা গুণ করব, 3 4 12, 7 12 84 ইন্টু 6, 4 6 24, 4 থেকে 2, 6টা 48 আর 2 50। 504 সেকেন্ড পর তারা বাজবে। এবার দেখো বলেছে 2 ঘন্টায় কতবার বাজবে। এবার 2 ঘন্টা মানে আমরা কি জানি, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, 2 ঘন্টা মানে 2 দিয়ে গুণ করবে, নিচে দেবে 504, নিচে দেবে 504। তাহলে আমরা কি করব, 2 দিয়ে কাটাকুটি করব, 252 গেল, 252 গেল। এবার 252 একে 252, তাই তো। এলসিএম করে আমরা ভাগ করে দেবো, তাই তো, কতবার বাজবে আমরা কিন্তু পেয়ে যাব। প্রত্যেকে সঠিক উত্তর আশা করি এসছে। আচ্ছা এবার দেখো এটা একটু সমস্যা হয়ে গেছে। হ্যাঁ 15 তো আসছে না, তাই না। 252 দিয়ে 14 যাচ্ছে, 14, হ্যাঁ 1 4 যাচ্ছে, ভুল হলো একটু আমার। এটা তোমাদের 14 পূর্ণ মানে 14 বার বাজবেই, ঠিক আছে, আমার কথা বুঝতে পারছো। 15 বার হবে না, 15 বার হবে না, 14। কেন দেখো, ছোট ছোট করে কাটাকুটি করলে দেখবে তোমাদের 14 এবং তোমাদের দশমিকে চলে আসছে এটা, ঠিক আছে, দশমিকে চলে আসছে 2 8 এরম একটা দেবে। তাহলে আমার কথা হচ্ছে এরা, এটা ঠিক আছে, 424 থেকে 2 6 48 504, ঠিক আছে, 3600 মানে 1 ঘন্টা 2 ঘন্টা একসঙ্গে কতবার বাজে, 3600 2 বাই 504 করে দিলাম, এখান থেকে আমাদের 252 গেল। আর ঠিক আছে আলোকে, তাহলে এখানে মোটামুটি আমাদের 14 বার বাজবে। রাইট অ্যান্সার 14 নাও, 14, হ্যাঁ 15 হবে না, 14। নেক্সট প্রশ্নে চল,
সর্বাধিক কতজনের মধ্যে 341টি আপেল এবং 403টি আনারস সমান ভাগে ভাগ করা যাবে? আচ্ছা, 341টি এবং 403 সর্বাধিক মানে কি করতে হয় বলো? গ্রেটেস্ট যেটা, তাই তো, মানে গসাগু করবো আমরা। কি করব? গসাগুটা বার করব। তাহলে এবার দেখো 341 আর এখানে 403, তাই তো। তাহলে আমরা যদি গসাগু মানে কি গ্রেটেস্ট, গরিষ্ঠ যেটা, গরিষ্ঠ সাধারণ গুণিতক, এর মধ্যে যে সাধারণ গুণিতকটা আছে সব থেকে বড় যেটা আমি দেখতে পাচ্ছি, দেখো 341কে 11, 13, 31, 37, তাই তো, 31 দিয়ে যাচ্ছে, তাই না? 31 দিয়ে যাচ্ছে একদম, কারণ 31 একে 31 আর এখান থেকে 31 একে 31, 31 গুণ 11 করলে এটা চলে আসছে। আর এটা 31 গুণ তোমার করতে হবে 31 একে 31, 31 একে 31, 31 গুণ 13। ক্লিয়ার? তাহলে রাইট অ্যান্সার হবে আমাদের 31। বোঝা গেল? মানে গসাগুটা হচ্ছে আমাদের কমন যে ডিভাইজার, যেটা গরিষ্ঠ, যেটা সব থেকে বড় যেটা, সেটা হচ্ছে 31। ঠিক আছে, এটাই সম্ভব যে গসাগু হচ্ছে 31। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলো। দুটি সংখ্যার গসাগু 27 এবং তাদের যোগফল বলা হচ্ছে 216, তাহলে এমন কতগুলি সংখ্যা জোড় পাওয়া যাবে? কতগুলি সংখ্যা জোড় পাওয়া যাবে? প্রত্যেকে আনসার করবে কোশ্চেন নম্বর 11। চলো তাড়াতাড়ি করবে, সঠিক উত্তর দাও প্রত্যেকে। দুটি সংখ্যার গসাগু বলা আছে 17 এবং তাদের যোগফল 216। আচ্ছা, আমরা প্রত্যেকে জানি যে যখন আমাদের সাম বলে দেওয়া হয় এবং গসাগু বলে দেওয়া হয়, সামকে যদি HCF দিয়ে ভাগ করে দেওয়া হয় তাহলে আমরা কি পাবো? 216/27, 216/27। আচ্ছা, 7, 8, 8 দিয়ে যাচ্ছে, মানে 8 আসছে আমাদের ভাগ করলে, তাই না? এবার দেখো, তাহলে এই যে 8 আমরা পেলাম, এটাকে আমরা কি করব? ভাঙবো কিভাবে? যোগফলের আকারে ভাঙবো, ফ্যাক্টরগুলোকে যোগফলের আকারে ভাঙবো। তাহলে 8কে যদি আমরা যোগফলের আকারে ভাঙি তাহলে অবশ্যই বুঝতে পারছো যে পরস্পর মৌলিকে থাকবে সেগুলি, মানে 1 7 যাবে, 1 7 8, আর 8কে ভাঙতে পারি আমরা 5 3 8। এছাড়া আর কি ভাঙা যাচ্ছে? দেখো তো, 8কে পরস্পর মৌলিকে ভাঙতে পারছো 1 7 এবং 5 3 ছাড়া? না, সম্ভব নয়। 4 4 8 হবে না, ঠিক আছে, 6 2 8 হবে না, তাহলে দুটো পেয়ার পাবো। কতগুলি জোড় পাচ্ছি? 2 জোড়া। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, প্রত্যেক উত্তর করবে কোশ্চেন নম্বর 12। প্রথম মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যার বিয়োগফল নির্ণয় করতে বলা হয়েছে। ফার্স্ট প্রাইম নাম্বার এবং ফার্স্ট কম্পোজিট নাম্বারের ডিফারেন্সটা কত? এবার এখানে মূলত অনেকে ঠিক করবে, কিন্তু এখানে গল্পটা হচ্ছে বুঝতে হবে যে ব্যাপারটা কি বলেছে। ফার্স্ট প্রাইম নাম্বার আমরা প্রত্যেকে জানি 2, প্রথম মৌলিক সংখ্যা 2 প্রত্যেকে জানো, এবং প্রথম যৌগিক সংখ্যা আমাদের কি বলো? মানে 4, তাই না? কম্পোজিট নাম্বার প্রথম 4 শুরু হচ্ছে। এবার এদের মধ্যে ডিফারেন্স, কেউ যদি 4 থেকে 2 বাদ দিয়ে 2 নেয় ভুল হয়ে যাবে, কারণ এদের মধ্যে ডিফারেন্স, এটা থেকে এটা বাদ দিতে হবে। 2 থেকে -4 করব, -2 এখনো থাকবে, রাইট অ্যান্সার হবে অপশন ডি। নেক্সট প্রশ্ন চলো, কোশ্চেন নম্বর 13। 240 টাকায় 6 কেজি চাল পাওয়া যায়, বেশি পাওয়া যায় কখন? যখন চালের মূল্য 10% হ্রাস পেয়ে গেছে। চালের মূল্য যদি 10% কমে যায় তাহলে আগে 240 টাকা যে চালটা পেতে, এখন তার থেকে 6 কেজি চাল এক্সট্রা পাচ্ছ। তাহলে বলো তো, পূর্বে প্রতি কেজি চালের দাম কত ছিল? 10 টাকা, 20 টাকা, 20/3, নাকি 40/9 টাকা? বলো কত টাকা? 10 টাকা, 20 টাকা, 20/3 টাকা, নাকি 40/9 টাকা? প্রত্যেক আনসার করবে কোশ্চেন নম্বর 13। আমরা চলে এসেছি 13 নম্বর প্রশ্ন। দেখো খুব ভালো করে যেটা বোঝো, 240 টাকা 6 কেজি চাল পাওয়া যাচ্ছে বেশি, সেটা পরে আসছি। আগে এটা ভাবো, দাম 10% হ্রাস পেয়েছে, মানে আগে দাম যদি 10 টাকা ছিল, পূর্বে দাম 10 টাকা থাকলে 10-এ কত কমে গেছে? 10% মানে 10-এ 1 কমবে, 9।
আর ব্যবহারটা কি হবে তাহলে? ব্যবহারটা কি হবে প্রত্যেকে বলো। ব্যবহারটা হবে দাম বেড়ে গেলে ব্যবহার বাড়বে, বুঝতে পারছো? মানে তুমি দাম বেড়ে গেলেই তুমি চালটা বেশি পাবে, তাই তো? এখানে দাম কমে গেলেই তো তুমি ওই টাকায় চালটা বেশি পাবে। এটা হচ্ছে তোমার দাম, হলো এখানে হচ্ছে মূল্য, মানে তোমার চাল ধরো এটা, ঠিক আছে? আগে ধরো তুমি চাল 9 কেজি পেতে, এখন চালটা 10 কেজি পাবে। বোঝা গেল? মানে দাম কমে গেলে তোমার জিনিসটা বেশি পাবে, মানে এটা ব্যস্ত সম্পর্কে থাকে। আর দাম বেড়ে গেলে তুমি জিনিসটা কম পাবে যদি টাকাটা ফিক্স থাকে, তাই তো? এই তো গল্প। এবার তুমি বুঝে নাও, তাহলে আগে ধরো 9 ইউনিট চাল পেতে, এখন পাচ্ছ কত? 10 ইউনিট। আগে 9 ইউনিট চাল পেলে এখন পাচ্ছ 10 ইউনিট। তাহলে এদের যে ডিফারেন্স কত? ডিফারেন্স কত? 9 থেকে 10 1, তাই তো? এই 1 ইউনিট মানেই তুমি যেটা এখন বেশি পাচ্ছ 6 কেজি। ভালো করে বুঝবে। এটা ছিল পূর্ব মূল্য, এটা পূর্ব মূল্য, এটা হচ্ছে পূর্বে পেতে এত কেজি, এখানে বর্তমানে এত ইউনিট পাচ্ছ। তা পূর্বে এটা বার করবো, পূর্ব এটা। তাহলে পূর্বে 9 মানে কত বলো? 1 6 গেলে 9 কত? 54। কথা ক্লিয়ার হচ্ছে? বলেছে পূর্বে প্রতি কেজি চালের দাম কত ছিল বলো? তাহলে 240 টাকায় তুমি তখন পূর্বে, এটা হচ্ছে পূর্বে, পূর্বে। আর যদি বলতো বর্তমানে, তখন আমরা কি করতাম? তখন আমরা করতাম 10। তাহলে পূর্বে 9 কেজি চালের দাম ছিল 240 টাকা, 1 কেজি চালের দাম কত? এটা যা হবে তাই, ঠিক আছে? এই ভুল বললাম, সরি। 9 কেন? পূর্বে 54 কেজি চালের দাম ছিল, এই যে 54। তাহলে 1 কেজি চালের দাম কত? এটা আমরা ক্যালকুলেশন করে বার করব। যে যদি বড় করে কাটবে, তুমি যদি 6 দিয়ে কাটো, 6 9 54, 4 6 24, মানে 40, 40/9। আর কাটাকুটি যাবে না, এরকমই থাকবে। মানে যদি তুমি মানে দশমিকটাকে ভেঙে দাও, মানে ভগ্নাংশটা ভেঙে দাও, তাহলে একটা মান পাবে, না হলে এটাতে উত্তর তো এখানে আছে, অসুবিধা কি? চলো, ক্লিয়ার হচ্ছে? ক্লিয়ার হচ্ছে? বর্তমানে যদি বলতো প্রতি কেজি চালের দাম কত, বর্তমানে 10 মানে 6 10 60, ঠিক আছে? আর 240 টাকায় 60 কেজি বর্তমানে পাওয়া যাচ্ছে। তাহলে 1 কেজির দাম কত? 4 টাকা। বর্তমানে 4 টাকা। আগে দাম কত ছিল? 40/9, মানে ওই 4 9 36, 4 টাকার একটু বেশি, ঠিক আছে? 4 টাকার একটু বেশি। চলো, নেক্সট প্রশ্ন 14। একটি ভাগ প্রক্রিয়ায় ভাজক ভাগফলে 50 গুণ, ভাগশেষে 10 গুণ, ভাগফল 10 হলে ভাজ্য কত? আনসার করবো থেকে 5000, 550, 5050, 5500। একটি ভাগ প্রক্রিয়ায় ভাজক ভাগফলে 50 গুণ। একটি ভাগ প্রক্রিয়ায় ভাজক ভাজক ভাগফলের ভাগফল, এখানে ভাজ্য, তাই তো? তাহলে আমরা দেখবো কি, এখানে বলেছে একটি ভাগ প্রক্রিয়ায় ভাজক ভাগফলের 50 গুণ, তাই তো? ভাগফলে 50 গুণ, আর বলেছে ভাগশেষের 10 গুণ, ভাগশেষ যেটা থাকবে তার 10 গুণ। এখানে ভাগশেষের কি বলছে? 10 গুণ। এবার বলে দিয়েছে পরিষ্কার, ভাগফল হচ্ছে 10, ভাগফল 10 বলেছে। তাহলে বলো এখানে ভাজ্যটা দরকার আমার, ভাজ্য যাকে ভাজা হবে, ঠিক আছে? মাঝখানে যাকে কড়াইতে ভাজা হচ্ছে। তাহলে ভাগফলের কত গুণ? 50 গুণ হচ্ছে ভাজক। তাহলে আমরা কি জানি? ভাজ্য সমান সমান ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ, যোগ ভাগশেষ, তাই তো? তাহলে আমরা কি করব? ভাজক কি করে পাবো? এর 50 গুণ, তাই তো? 50 ইন্টু 100, ভাজক পেলাম কত? 50 ইন্টু 10, 500। তার সঙ্গে গুণ করো ভাগফল, ভাগফল আবার 10, ভাজ্য বার করছি, ভাগশেষ 10, এই ভাগশেষ 10 না, বলেছে কি
ভাগশেষের 10 গুণ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ভুল করলাম এখানে। ভাগশেষটা আমাদের দেখো এই যে ভাজকটা পরিষ্কার বুঝতে হবে, ভাজকটা ভাগফলের 10 গুণ, কি হলো, ঠিক আছে, আচ্ছা ভাজকটা ভাগশেষের 10 গুণ, আচ্ছা আচ্ছা, তাহলে ভাজক আমাদের কত এসছে, 500 এসছে, 500 ভাগশেষের 10 গুণ মানে ভাগশেষ 50 হবে, ঠিক আছে ঠিক আছে। তাহলে এখানে 5000 পেলাম, যোগ 50, 5050, একটু ঘুরিয়ে বলেছে, বলেছে কি ভাজকটা বলেছে ভাগফলে 10 গুণ, আর ভাজক যদি 500 হয় তাহলে ভাগফল নিশ্চয়ই বুঝতে পারছো তো, ভাগফল কি হবে, 0 0 কাটলে 50 পাচ্ছি, ভাগফল 50, ঠিক আছে। যাই হোক, রাইট অ্যান্সার আমাদের 5050, যাদের এসছে রাইট অ্যান্সার অপশন সি। কোশ্চেন নম্বর 15 উত্তর করবে। একটি ট্রেন 60 কিলোমিটার পার ঘন্টা গতিতে কলকাতা থেকে আসানসোল গেল, আবার আসানসোল থেকে কলকাতায় ফিরে এলো 40 কিমি গতিতে, তাহলে অভিযাত্রার গড় গতিবেগ বার করতে হবে, মানে টোটাল এটার গড় গতিবেগ বার করতে হবে 60 কিলোমিটার গতিতে এবং ফিরছে 40 কিলোমিটার গতিতে। তাহলে গড় গতিবেগ আমরা কি করে বার করি, চটপট বার করে দেবো, 2 গুণ, ঠিক আছে, তাহলে 4 6 24, 24 দুগুণে 48, এটা 48 হবে, ঠিক আছে, ওকে। চলো, গড় গতিবেগ আমাদের 48 হবে। চলো 16 উত্তর করবে প্রত্যেকে। কোশ্চেন নম্বর 16, এই সংখ্যাটিতে লুপ্ত অঙ্কটি কত হবে যাতে সংখ্যাটি 11 দ্বারা পূর্ণ বিভাজ্য হবে, 1 5 6 স্টার 0 4 2। এখানে লুপ্ত সংখ্যাটি কত হবে যা 11 দ্বারা পূর্ণ বিভাজ্য হবে, প্রত্যেক উত্তর করবে। কোশ্চেন নম্বর 16, চলো চলো, তা উত্তর কি হবে দেখো, 11 দ্বারা বিভাজ্য ফরম্যাট কি, এখান থেকে এটা যাবে, এটা থেকে এটা যাবে, এটা থেকে এটা যাবে, মানে আমরা অড এবং ইভেন পজিশন গুলো দেখবো। 6 কে 7, 7 2 9 একদিকে পেলাম, আর একদিকে পাচ্ছি কত, 6 থেকে 0 গেল, দাঁড়াও, আরেকদিকে পাচ্ছি কত, 5 আর 4 9, এদিকে 6 কে 7, 2 9, এদিকে 9, বাহ, মানে এখানে 0 বসলে অসুবিধা নেই, তাই তো, 1 5 6, মানে 9 9 তো 0 হয়ে গেল, মানে এখানে একটা 0 যদি ডবল 0 বসে কোনো অসুবিধা নেই, মানে এখানে 0 বসবে, দুই দিকে ইকুয়াল হয়ে গেছে, ঠিক আছে, দুই দিকে ইকুয়াল হয়ে গেছে, তাহলে আমাদের কোনো অসুবিধা নেই, আমরা খুব সহজে এটা ভাগ করে দিতে পারবো, ঠিক আছে। বলো কে কে বুঝতে পারছো না। 11 ডিভিজিবলের যে রুলস, এখানে যেহেতু অড এবং ইভেন পজিশন যোগ করে দুটোই আমাদের সেম আসছে, মানে একদিকে নিয়ে গেলে কেটে কুটে কত দেবে, 9 - 9 0 করে দেবে, তো 0 চলে এসছে, মানে আমাদের কোনো অসুবিধা নেই, আমরা পরিষ্কার বলতে পারবো যে এই জায়গায় একটা 0 বসিয়ে নাও, কারণ ভ্যালু চেঞ্জ হচ্ছে না তো, শুধু একটা পজিশন 0 করে দেবো, ঠিক আছে, রাইট অ্যান্সার 0 হবে, যে ওই পজিশনে 0 বসাতে হবে। অনেকে ভাববে স্যার 0 আছে আবার 0 বসবে, হ্যাঁ হতেই পারে, কোনো সমস্যা নেই, তুমি চেক করে যদি অসুবিধা হয় দেখে নিতে পারো যে 1 5 6 0 0 4 2 অবশ্যই 11 দ্বারা ডিভিজিবল হবে। নেক্সট প্রশ্ন প্রত্যেক উত্তর করবে। 17 নম্বর প্রশ্ন আমরা চলে এসেছি, তাড়াতাড়ি করবে, সঠিক উত্তর দেবে। কোশ্চেন নম্বর 17, কোশ্চেন নম্বর 17, চলো, 50 থেকে ছোট 3-এর সমস্ত গুণিতকের যোগফল নির্ণয় করতে বলা হয়েছে। এরকম প্রশ্ন আমি আগে করেছি, 191টা প্রশ্ন এসেছিল, হ্যাঁ, তোমাদের এরকম একটা প্রশ্ন এসেছিল যে 100 সমস্ত, মানে যতগুলো উৎপাদক আছে তাদের যোগফল, এরকম একটা প্রশ্ন এসেছিল কিন্তু টেটে, তাহলে এরকম প্রশ্ন তোমরা করে নাও। এখানে বলেছে 50-এর থেকে ছোট 3-এর সমস্ত গুণিতক। এবার তোমার এই প্রশ্নটা থেকে মাথায় কি আসবে, 3-এর গুণিতক
3 6 9 করে যাবে, এরকম কি তুমি যোগ করতে করতে যাবে? না, করা যাবে না। আমার দেখবো 50-এর আগে কত আছে, 48 গিয়ে থামছে। 3-এর গুণিতক 50-এর আগে 48 গিয়ে থামছে। তাহলে আমরা এই পর্যন্ত লিখে 3টা কমন মারবো। তাহলে এটা দেখো 1 + 2 + 3, বুঝতে পারছো? এইভাবে চলছে। 3 × 48, একটা সিরিজ চলে গেল 1 থেকে 16, কোনো সমস্যা নেই কারো। একটা সিরিজ চলে গেল, তাহলে 3 থাকলো, এখানে 1 থেকে শুরু হচ্ছে মানে স্বাভাবিক সংখ্যা, বুঝতে পারছো 1 থেকে শুরু হচ্ছে। এই সিরিজটা আমরা কি লিখতে পারি, n × n+1 ফরম্যাট, কিন্তু n × n+1/2। ওকে, তাহলে 3 × 16, 17/2, 8 × 2 = 16, 24 × 17 করলে যা আসবে তাই, 24 × 17 করলে যা আসবে তাই। 4 × 7 = 28, মানে ইউনিট ডিজিট 8, এটাই হবে। চলো, ক্লিয়ার, বোঝা গেল? এবার কেউ যদি বসে বসে এই যোগটা করো, 3 + 6 + 9 + 12 হবে, হবে না? কি হবে? তুমি বোকা, ঠিক আছে? এটা করা যাবে না, তুমি অনেকক্ষণ লাগবে এইভাবে যোগ করতে করতে, সেই 48 যেতে অনেকক্ষণ লাগবে। ভুল হয়ে একটা টার্ম যদি ভুল হয়ে যায় তো গেল। ধরো 12 মিসিং হয়ে গেছে, মাঝখান থেকে উড়ে গেছে 12, তাহলে যোগফল তোমার গেল, ঠিক আছে? তো এটা করাই যাবে না, আমরা এই প্রসেসটা অবলম্বন করব, সিরিজটা, ঠিক আছে? অপশন সি রাইট অ্যান্সার। আচ্ছা, এবার একটা পেডাগজি এসছে, পেডাগজি, চলো পিটিয়ে দাও। পেডাগজি, ব্লুমের মতে মূল্যায়নের মাত্রা, প্রত্যেক আনসার করবে 1 2 3 নাকি 4? সঠিক উত্তর প্রত্যেকে দেওয়ার চেষ্টা করবে। ব্লুমের মতে মূল্যায়নের মাত্রা 1 2 3 নাকি 4? আমরা প্রত্যেকে জানি ব্লুমের মতে মূল্যায়নের মাত্রা হলো কয়টি, বলো? 3টি, ঠিক আছে? ভুল করবে না, 3টি। দেখার সঙ্গে সঙ্গে উত্তর করবে। এটা তো তোমাদের জানো, প্রত্যেকে জানা আছে, শিক্ষণের লক্ষ্য, অভিজ্ঞতা এবং মূল্যায়ন। চলো নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 19, তাড়াতাড়ি করো, অনেক প্রশ্ন আছে। মূল্যায়নের বিচার করা হয় কিভাবে? প্রত্যেকে সেশনে যারা যুক্ত হয়েছে ক্লাসটা লাইক করো, সেশনটা অবশ্যই অবশ্যই তোমরা একটু শেয়ার করে দাও। সেই ক্লাস আজকে কিন্তু চলছে, একদম চাপ নেওয়ার কিছু নেই, মন ফ্রি করার একটা ক্লাস, ঠিক আছে? মাইন্ড ফ্রেশ হয়ে যাবে আশা করি, শেষ অবধি থাকো, ঠিক আছে? প্রশ্ন আমি কিন্তু হার্ড প্রশ্ন আজকে খুব একটা রাখিনি, কারণ এটাই তোমাদের শেষ প্রস্তুতি। তোমরা হ্যাঁ যতটা শিখেছো, যতটা জেনেছো, যতটা মক দিয়েছো, মক টেস্ট দিয়েছো, সব মিলে কিন্তু কালকে তোমাদের ফাইনাল কিন্তু খেলাটা হবে, তো সেই দিকে খেয়ালটা রাখতে হবে, ঠিক আছে? মূল্যায়নে বিচার করা হয় পরিমাণ ও গুণগত অবস্থা, শুধুমাত্র পরিমাণ, শুধুমাত্র গুণগত, নাকি কোনোটি নয়? আনসার অপশন এ, পরিমাণ ও গুণগত অবস্থা। নেক্সট প্রশ্ন, অ্যাসেসমেন্ট কথাটির অর্থ, অ্যাসেসমেন্ট কথাটির অর্থ টু অ্যাসেস জাজ, টু অ্যাসিস্ট মেমোরি, টু অ্যাসিস্ট ইমোশন, নাকি সবকটি? কোশ্চেন নম্বর 20, অ্যাসেসমেন্ট কথাটির বৈশিষ্ট্য বা কথাটির অর্থ কি? টু অ্যাসিস্ট জাজ, টু অ্যাসিস্ট মেমোরি, টু অ্যাসিস্ট ইমোশন, নাকি সবকটি? সঠিক উত্তর দাও প্রত্যেকে। কোশ্চেন নম্বর 20, চলো এখানে সঠিক উত্তর হচ্ছে টু অ্যাসিস্ট জাজ। ওকে, সঠিক উত্তর অপশন এ যারা করেছো রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্নে আমরা এগোবো। সংশোধনমূলক শিক্ষায় শিক্ষার্থীদের কি করা হয়? বিষয় শেষে অনুশীলন করানো হয়, নাকি ক্রমাগত অনুশীলনে রাখা হয়, নাকি বাৎসরিকভাবে অনুশীলন করানো হয়, নাকি সেমিস্টার পদ্ধতির মাধ্যমে মূল্যায়ন করা হয়? কোশ্চেন নম্বর 21, প্রত্যেক আনসার করবে এ বি সি অর ডি, তাড়াতাড়ি করবে এবং সঠিক উত্তর দাও এ বি সি অর ডি। কোশ্চেন নম্বর 21, সংশোধনী শিক্ষায় শিক্ষার্থীদের কি করা হয়? বিষয় শেষে অনুশীলন করানো, ক্রমাগত অনুশীলন রাখা, বাৎসরিক অনুশীলন, নাকি সেমিস্টার পদ্ধতির মাধ্যমে মূল্যায়ন? আমরা রাইট অ্যান্সার নেব অপশন বি, ক্রমাগত অনুশীলন। চল 22, সাধারণ দৃষ্টান্ত থেকে সিদ্ধান্তে আসা যায়, সাধারণ সিদ্ধান্ত থেকে দৃষ্টান্তে আসা যায়, এটি কোন ধরনের প্রক্রিয়া? কি ধরনের প্রক্রিয়া? আরোহী, অবরোহী, সমস্যা সমাধান, সব? তাদের উত্তর করবে। কোশ্চেন নম্বর 22, সাধারণ দৃষ্টান্ত থেকে সিদ্ধান্তে আসা যায় কোন পদ্ধতিতে? তো আমরা রাইট অ্যান্সার নেবো এখানে, ভুল করবে না, অপশন
এ হবে রাইট অ্যান্সার। উল্টো যদি বলতো সিদ্ধান্ত থেকে তখন হতো অবরোহী। ঠিক আছে, রাইট অ্যান্সার প্রত্যেকে দিয়েছ আশা করি। কোশ্চেন নম্বর 23, গ্রিনল্যান্ড এর মতে মূল্যায়নের মাত্রা একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক, চতুর্মাত্রিক। আনসার করবে। সঠিক উত্তর, সঠিক উত্তর দাও, এ বি সি অর ডি। সঠিক উত্তর হবে আমাদের অপশন ডি, অপশন ডি। নেক্সট 24, প্রত্যেকে আনসার করবে। আচ্ছা, সপ্তম শ্রেণীর ছেলের উচ্চতা মাপার জন্য ব্যবহৃত হবে যে পদ্ধতি, ঠিক আছে, সেটা আচ্ছা যেহেতু উচ্চতা মাপা হচ্ছে তাহলে এটা কি হবে? ভৌতিক পরিমাপন। ঠিক আছে, ভৌতিক পরিমাপন। নেক্সট প্রশ্ন 25, শিশু কেন্দ্রিক শিক্ষা বিজ্ঞান, শিশু কেন্দ্রিক শিক্ষা বিজ্ঞান পাঠ্য বইয়ের উপর একচেটিয়া নির্ভরতা শিশুদের অভিজ্ঞতাকে প্রাধান্য দেয় নাকি? অপশন 3 বলছে স্মৃতিচারণ, অপশন ডিতে বলছে লেভেলিং এবং ছাত্রদের শ্রেণীকরণ। এখানে সঠিক উত্তর আমরা নেব শিশু কেন্দ্রিক শিক্ষা বিজ্ঞান, এটা শিশুদের অভিজ্ঞতাকে প্রাধান্য দেবে। অপশন বি, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন বি যারা করেছে সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে আমরা এগোবো। 26, বলো 26। প্রশ্নটা খুব ভালো প্রশ্ন, আবেগ এবং উপলব্ধি। ঠিক আছে, এটা একে অপরের সম্পূর্ণ আলাদা, স্বাধীন, একে অপরের সাথে সম্পর্কিত কোনোটি নয়। কোয়েশ্চেন নম্বর 26, আচ্ছা এখানে সঠিক উত্তর হবে স্বাধীন কিন্তু একে অপরের সঙ্গে সম্পর্কিত। ঠিক আছে, আন্তঃসম্পর্কে জড়িত। ঠিক আছে, রাইট অ্যান্সার অপশন বি। চলো কোশ্চেন নম্বর 27, উত্তর করো প্রত্যেকে। কিভাবে শিক্ষকরা শিশুদের জটিল ধারণা বোঝার সুবিধা দিতে পারে? 27, উত্তর করো। অপশন এতে বলছে এটি বক্তৃতা প্রদানের মাধ্যমে, একটি বক্তৃতা প্রদানের মাধ্যমে। অপশন বি প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে। অপশন সি পুনরাবৃত্তিমূলক যান্ত্রিক ড্রিলের মাধ্যমে। অন্বেষণ এবং আলোচনার সুযোগ প্রদান করে। রাইট অপশন যারা দিয়েছো দেখো এখানে এই চারটা অপশন খুব ভালো করে দেখো। জটিল ধারণা বোঝার সুবিধা দিতে পারে একমাত্র অবশ্যই তাদের আলোচনার সুযোগ দিতে হবে এবং অন্বেষণ এই পদ্ধতির মাধ্যমে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 28, বলো গণিত দর্শন শাস্ত্রকে কি করে? এ বি সি অর ডি। গণিত দর্শন শাস্ত্রকে কি করে? চরম বাস্তব লক্ষ্যে উপনীত করবে, তাৎক্ষণিক পরম লক্ষ্যে পৌঁছে দেয়, তাৎক্ষণিক বাস্তব লক্ষ্যে উপনীত করে, চরম অবাস্তব দার্শনিক লক্ষ্যে পৌঁছে দেয়। দেখো প্রশ্নটা খুব ভালো করে যদি দেখো, প্রশ্নটা খুব ভালো করে দেখো, একদম গায়ে গায়ে একটা, মানে যদি তুমি না খেয়াল করো, চরম বাস্তব লক্ষ্যে বলেছে, তাৎক্ষণিক পরম লক্ষ্য, তাৎক্ষণিক বাস্তব লক্ষ্য নাকি চরম অবাস্তব? এটা হবে অপশন এ, চরম বাস্তব লক্ষ্যে উপনীত করে, তাৎক্ষণিক হবে না। অপশন এ রাইট অ্যান্সার এখানে। ঠিক আছে, চলো কোশ্চেন নম্বর 29, উত্তর করো প্রত্যেকে। কোশ্চেন নম্বর 29, প্রশ্ন দেখার সঙ্গে সঙ্গে উত্তর করো। গণিতের পরিধি হলো, গণিতের পরিধি হলো চার দেওয়ালে সীমাবদ্ধ, অত্যন্ত বৃহৎ, সংকীর্ণ, সূত্রের দ্বারা আবৃত। তুমি কোনটাকে রাইট করবে?
গণিতের পরিধি, দেখো 4 দেওয়ালের সীমাবদ্ধ, এটা তো হবেই না, অত্যন্ত বৃহৎ, সংকীর্ণ বা সূত্র দ্বারা আবৃত। তো সঠিক উত্তর হবে এখানে অপশন বি, বৃহৎ। আমরা জানি গণিতের পরিধি মানে তুমি যতটা ভাবছো তার থেকেও বৃহৎ। ঠিক আছে, তুমি যদি ভাবো কি বলবো, একটা পুকুর, কেউ ধরো আরেকটু নদী, কেউ মহাসাগর আর সাগর, কারো কাছে মহাসাগর, ঠিক আছে, কারো কাছে সমুদ্র। এইভাবেই তোমরা মানে তুমি যতটা ভাববে তার থেকে অনেক, মানে গণিতের পরিধি অত্যন্ত বৃহৎ একটা জায়গা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নম্বর 30, কোটারি কমিশন গণিতের যে ব্যবহারের দিকে গুরুত্ব আরোপ করে। প্রত্যেক উত্তর করবে। কোশ্চেন নম্বর 30, কোটারি কমিশন গণিতের যে ব্যবহারের দিকে গুরুত্ব আরোপ করে, জ্ঞানমূলক ব্যবহার, মনস্কমূলক ব্যবহার, অনুভূতিমূলক ব্যবহার, নাকি সবকটি? আনসার করো প্রত্যেকে। কোশ্চেন নম্বর 30, ভেরি গুড। এখানে সঠিক উত্তর হবে কোটারি কমিশন গণিতের যে ব্যবহারের দিকে গুরুত্ব আরোপ করে তা হলো জ্ঞানমূলক ব্যবহার, তা হলো জ্ঞানমূলক ব্যবহার। ওকে, নেক্সট প্রশ্ন। আচ্ছা, এবার দেখো তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ প্রাইমারি টেটের সঙ্গে সঙ্গে অন্য আদার্স যারা এক্সাম প্রিপারেশন নিচ্ছ, লক্ষ্য যদি তোমাদের লেডি কনস্টেবল থেকে বিভিন্ন পুলিশের যে কোনো এক্সাম তোমাদের যদি টার্গেট থাকে, এবং পিএসসি যদি তোমাদের ক্লার্কশিপ টার্গেট থাকে, আমাদের এখানে দুটো ব্যাচ কিন্তু এসছে নতুন নিউ, তোমাদের প্র্যাকটিস ব্যাচ, যেখানে তোমরা 60% অফ দিয়ে কিন্তু এই ব্যাচগুলোতে যুক্ত হতে পারবে। তো অলরেডি ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে ডিসেম্বরের 15 তারিখ থেকে। তোমরা যারা ব্যাচে যুক্ত হতে চাইছো অবশ্যই অবশ্যই জয়েন করো। এখানে কিন্তু প্রতিটি স্যার ক্লাস নিচ্ছেন, ঠিক আছে, সব স্যার ক্লাস নিচ্ছেন। আমি তোমাদের ইমতিয়াজ স্যার তোমাদের ম্যাথ প্র্যাকটিসটা আমি এখানে করাবো। ম্যাথ প্র্যাকটিস যাদের সমস্যা আছে, যাদের মনে হচ্ছে বেসিকটা স্যার ঠিক আছে, এবার একটু প্র্যাকটিসটা হলে ভালো হবে, কিভাবে পরীক্ষায় ম্যাথটা তাড়াতাড়ি নামাবো, সেই জন্য আমি তোমাদের প্র্যাকটিস ব্যাচে ক্লাস নিচ্ছি, ক্লার্কশিপ এবং লেডি কনস্টেবলে। ওকে, তো তোমরা অবশ্যই অবশ্যই জয়েন করতে পারো এই দুটো ব্যাচে। কোথা থেকে কি করবে, TWS একাডেমি অ্যাপ ডাউনলোড করতে হবে, সেখান থেকে তোমাদের সমস্ত রকম আপডেট তোমরা পেয়ে যাবে। ওকে, আর যদি কোনো সমস্যা থাকে তোমরা এই হেল্পলাইন নম্বরে কল করে নিতে পারবে। ওকে, ব্যাচ কোর্সের ব্যাপারে, ঠিক আছে, তোমাকে অবশ্যই হেল্প করবে আমাদের প্রতিনিধি। ওকে, নেক্সট 31 আমরা চলে যাব। কোশ্চেন নম্বর 31, প্রত্যেক আনসার করবে, তাড়াতাড়ি করবে, সঠিক উত্তর দাও। 31, গণিত পাঠ্যক্রম অখণ্ড রাখার সুপারিশ দেওয়া হয় কোন শ্রেণী থেকে কোন শ্রেণী পর্যন্ত? প্রথম থেকে দশম, প্রথম থেকে নবম, প্রথম থেকে অষ্টম, প্রথম থেকে সপ্তম। সঠিক উত্তর হবে এখানে কোন শ্রেণী থেকে কোন শ্রেণী পর্যন্ত। সঠিক উত্তর আমাদের, ওকে, যারা উত্তর করেছো এটা সঠিক উত্তর হবে প্রথম থেকে নবম, প্রথম থেকে নবম। ওকে, নেক্সট 32, চলো, পরিমাপ এটি কি প্রক্রিয়া? নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া, তাৎক্ষণিক প্রক্রিয়া, সাময়িক প্রক্রিয়া, এবং ডিতে বলেছে বিসি উভয়, মানে এখানে তোমার তাৎক্ষণিক প্রক্রিয়া এবং সাময়িক প্রক্রিয়া বোধ। তুমি কোনটাকে রাইট অ্যান্সার করবে? প্রত্যেক আনসার করবে। কোশ্চেন নম্বর 32, এটা হচ্ছে তাৎক্ষণিক এবং সাময়িক প্রক্রিয়া। ঠিক আছে, পরিমাপ হচ্ছে তাৎক্ষণিক এবং সাময়িক প্রক্রিয়া। চলো 33, সমস্যা সমাধান পদ্ধতি গণিতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কৌশল, কারণ এটি সক্রিয়তা ভিত্তিক রীতি, মূল্য বিচার করে, অনুশীলনে সাহায্য করে। ঠিক আছে, সমাধানের ক্ষেত্রে ছোট ছোট সমাধানের সূত্র ব্যবহার করা যায়। কারেক্ট আনসার প্রত্যেকে দাও। কোশ্চেন নম্বর 33, কোশ্চেন নম্বর 33, সমস্যা সমাধান পদ্ধতি গণিতের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশল, কারণ এটি সক্রিয়তা ভিত্তিক রীতি, মূল্য বিচার করে, অনুশীলনে, দেখো অনেকে মনে হবে অনুশীলনে সাহায্য করে সমস্যা সমাধানের ক্ষেত্রে ছোট ছোট অ্যাপ্লাই করা যে সূত্র, ঠিক আছে, কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে এটি সক্রিয়তা ভিত্তিক রীতি, এই জন্য। ঠিক আছে, নেক্সট দারুণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, কে সবার প্রথম শ্রেণীকক্ষে পাঠদানের কথা, এই পাঠদানের জন্য পরিকল্পনার
পাঠ পরিকল্পনার কথাটা উল্লেখ করেছিলেন। এবার এখানে দেখো চারটে অপশনের মধ্যে ডিউ আছে, হার্ভার্ড আছে, কিলপ্যাট্রিক আছে, এভাবে তোমরা সঠিক উত্তরটাকে নিতে হবে। রাইট অ্যান্সার প্রত্যেকে দেবে। কে প্রথম শ্রেণীকক্ষে পাঠদানের জন্য পাঠ পরিকল্পনার কথা উল্লেখ করেছেন তিনি হলেন, বলো বলো বলো, সব কিন্তু করানো আছে তোমাদের। কোশ্চেন নম্বর 34, কোশ্চেন নম্বর 34, এখানে সঠিক উত্তর হয়ে যাবে এটা, হার্ভার্ড। ঠিক আছে, সঠিক উত্তর হয়ে যাবে হার্ভার্ড। ওকে, রাইট অ্যান্সার আমরা অপশন বিটাকেই নেব। চলো নেক্সট প্রশ্নে আমরা এগোবো। কোশ্চেন নম্বর 35, চলো, পাঠ পরিকল্পনার কেন্দ্রবিন্দু, পাঠ পরিকল্পনার কেন্দ্রবিন্দু হলো শিক্ষার্থী, শিক্ষক, বিদ্যালয় নাকি এদের কোনোটিই নয়? কেন্দ্রবিন্দু মূলে কে থাকে? পাঠ পরিকল্পনার মূলে থাকবে শিক্ষক। যারা উত্তর করেছো অপশন বি, ইট ইজ রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্নে চলো, সঠিক পাঠ পরিকল্পনা কিভাবে একজন শিক্ষককে সাহায্য করে? সঠিক পাঠ পরিকল্পনা কিভাবে একজন শিক্ষককে সাহায্য করে? বিভিন্ন দিক দিয়ে বিচারে সাহায্য করে, পাঠের উদ্দেশ্য চিহ্নিতকরণ, নাকি শিক্ষাদানকে আরো উদ্দেশ্যমূলক করে তোলা, নাকি উপরের সবগুলি? প্রত্যেকে আনসার করবে কোশ্চেন নম্বর 36। সঠিক উত্তর প্রত্যেকে দেবে যে পাঠ পরিকল্পনা কিভাবে একজন শিক্ষককে সাহায্য করে। অপশন এ যারা করেছো, অপশন বি, অপশন সি, তিনটেই কিন্তু রাইট আছে, এখানে উপরের সবগুলিকে নিতে হবে। নেক্সট কোশ্চেন 37, থর্নডাইকের মতে গণিত, থর্নডাইকের মতে গণিত আনন্দের উৎস, সূত্রের উৎস, রাশিবিজ্ঞানের উৎস, জীবের উৎস? প্রত্যেকে আনসার করবে কোশ্চেন নম্বর 37। থর্নডাইকের মতে গণিত আনন্দের উৎস, সূত্রের উৎস, রাশিবিজ্ঞানের উৎস নাকি জীবের উৎস? প্রত্যেকে আনসার করবে কোশ্চেন নম্বর 37। এখানে দেখো থর্নডাইক তিনি বলেছেন গণিত হলো আনন্দের উৎস, তিনি বলেছেন গণিত হলো আনন্দের উৎস। রাইট অ্যান্সার আমরা অপশন এটাকে নেব। ক্লিয়ার, অপশন এটাকে নেব। চলো নেক্সট, গণিত পাঠ্যক্রম হবে শিক্ষার্থীদের কি অনুযায়ী? প্রত্যেক অ্যান্সার করবে গণিত পাঠ্যক্রম হবে শিক্ষার্থীদের কি অনুযায়ী? রুচি অনুযায়ী, আগ্রহ অনুযায়ী, প্রবণতা অনুযায়ী, নাকি সবগুলি রাইট হবে? প্রত্যেক অ্যান্সার করবে গণিত পাঠ্যক্রম হবে শিক্ষার্থীদের রুচি অনুযায়ী, যেমন আগ্রহ, প্রবণতা, সবগুলি এখানে রাইট অ্যান্সার হয়ে গেল। চলো নেক্সট প্রশ্ন, মূল্যায়ন হলো সামগ্রিক ও চরম নির্ধারক, কথাটি সঠিক নাকি ভুল, নাকি আংশিক ভুল, নাকি আংশিক ঠিক? প্রত্যেকে আনসার করো। চলো চলো চলো, আমরা কিন্তু ক্লাসটা অনেকটাই চলে এসেছি। প্রত্যেকেই সঠিক উত্তর করো এবং প্রত্যেকে সেশনটা শেষ অবধি দেখো কতগুলো তুমি রাইট করতে পারছো। অবশ্যই অবশ্যই শেষ অবধি প্রত্যেকে থাকো। মূল্যায়ন হলো সামগ্রিক এবং চরম নির্ধারক, কথাটি হলো সঠিক। নেক্সট প্রশ্নে এগোবো আমরা 40, আমরা যাব 40 নম্বর প্রশ্নে। মূল্যায়নে আচরণে গুণগত ও পরিমাপগত ব্যাখ্যা সহ আচরণে বাঞ্ছনীয়তার মূল্যায়ন ও বিচার করা যায়, এটি কে বলেছেন? বলো। ওকে, সঠিক উত্তর যারা দিচ্ছ অপশন এ রাইট অ্যান্সার হয়ে যাবে গ্রোনল্যান্ড। ঠিক আছে, সঠিক উত্তর অপশন এ। 41, এরর্স প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন ম্যাথমেটিক্স, এই উক্তিটি হলো এ মিথ্যা, যেহেতু ত্রুটিগুলি অসাবধানতা নির্দেশ করে, বি সত্য, যেহেতু তারা বাচ্চারা কিভাবে গণিতের ধারণাগুলি তৈরি করে সে সম্পর্কে ধারণা দেয়, সি বলছে সত্য, যেহেতু তারা তাদের নম্বর সম্পর্কে ধারণা দেয়, এবং মিথ্যা, ডি বলছে মিথ্যা, যেহেতু গণিতের ত্রুটির কোনো সুযোগ নেই। ভেরি গুড, রাইট অপশন এখানে দেখো সত্য। এরর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এটা অবশ্যই সত্য, কারণ বাচ্চারা গণিতের কিভাবে কনসেপ্টগুলো তৈরি হয় সে সম্পর্কে একটা ধারণা দেয়, তার ফলে তাদের একটা
ভুল হয়ে যেতে পারে, সেই ভুল থেকে তারা কিন্তু কনসেপ্টটা ঠিক করে নিতে পারে। অবশ্যই গণিতে ভুল থাকবে, এটা সত্য। একটি সংখ্যার দশমিক উপস্থাপনা বোঝার জন্য নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি পূর্ব শর্ত? বিয়োগ, স্থানমান, গুণ নাকি সংযোজন? একটি সংখ্যার দশমিক উপস্থাপন বোঝার জন্য নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি পূর্ব শর্ত? তার রাইট অ্যান্সার আমরা নেব এখানে বিয়োগ, স্থানমান, গুণ, সংযোজন। তা দশমিক স্থাপনা বোঝার জন্য অবশ্যই এখানে রাইট অ্যান্সার আমরা স্থানমানকে নিয়ে নেব। ক্লিয়ার? অপশন বি, দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে গেল। ক্লিয়ার? কারণ বিয়োগ, গুণ, সংযোজনের থেকে পূর্ব যে শর্তটা অবশ্যই স্থান দশমিক উপস্থাপন করবে, তার স্থানমানটা জানা অবশ্যই দরকার। চলো 43, ম্যাথামেটিক্স ইজ দ্য সায়েন্স দ্যাট ড্রজ নেসেসারি কনক্লুশন। এটিকে বলেছেন, বলো। পিয়ার্স, ইয়ং, ওয়েসলে নাকি লকি? প্রত্যেক আনসার করবে। কোশ্চেন নম্বর 43, ম্যাথামেটিক্স ইজ দ্য সায়েন্স দ্যাট ড্রজ নেসেসারি কনক্লুশন। প্রয়োজনীয় সিদ্ধান্তে উপনীত হওয়া যায়, সেই গণিতটি হলো সেই বিজ্ঞানটি হলো গণিত। গণিত হলো এমন একটি বিজ্ঞান যার দ্বারা প্রয়োজনীয় সিদ্ধান্তে উপনীত হওয়া যায়। উক্তিটি কার? উক্তিটি হলো আমাদের অপশন এ তে বসে আছে বেঞ্জামিন পিয়ার্স, তাই তো অপশন এ রাইট অ্যান্সার। ওকে, ক্লিয়ার? বুঝতে পারছো? এভাবে তোমরা বিভিন্ন উক্তিগুলো একটু দেখে রাখবে, দেখে নেবে। আর তো সময় নেই, তাই না? আর তো সময় নেই, একটু রিভিশন করে নেবে। আর যা পড়েছো এনাফ, ঠিক আছে, চাপ নেওয়ার কিছু নেই, ভালোই হবে। চলো, ম্যাথও করেছো, অনেক ম্যাথ করিয়েছি, হ্যাঁ, অনেক টাফ কঠিন কঠিন ম্যাথও আমি করিয়েছি। কিভাবে যদি হার্ড ম্যাথ আসে সেগুলো আমি দেখিয়েছি, কোন কোন ম্যাথগুলো হার্ড হতে পারে, ঠিক আছে। চলো, প্রজেক্ট ইজ দ্য হোল হার্টেড পারপাসফুল অ্যাক্টিভিটি প্রসিডিং ইন আ সোশ্যাল এনভায়রনমেন্ট। উক্তিটি কার? তো রাইট অ্যান্সার অনেকে দিচ্ছ এখানে। প্রজেক্ট যেহেতু আছে, আমরা কিলপ্যাট্রিককে নেব, ঠিক আছে। প্রজেক্ট প্রকল্প পদ্ধতির জনক যদি বলে তাও আমরা কিলপ্যাট্রিককে নেব, ঠিক আছে। উক্তিটি এখানে কিলপ্যাট্রিক। ওকে, রাইট অ্যান্সার অপশন ডি হয়ে গেল। 45, রিএনফোর্সমেন্ট দিয়ে শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণ কার্যে আগ্রহী করা যায় না। এই কথাটি ঠিক না ভুল? আংশিক সত্য নাকি আংশিক মানে হতেও পারে বলেছে। প্রত্যেকে আনসার করবে। রিএনফোর্সমেন্ট দিয়ে শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণ কার্যে আগ্রহী করা যায় না। দেখো, এটাকে ভুল আছে, ভুল আছে। কারণ মানে শিক্ষার্থীকে শিক্ষা গ্রহণ কাজে আগ্রহী করা যায় হলে এটা কিন্তু ঠিক হতো। ওকে, নেক্সট প্রশ্ন। তৃতীয় শ্রেণীতে গুণনের অনুমোদিত মূল ধারণা রিকমেন্ডেড কি কনসেপ্ট মাল্টিপ্লিকেশনের উপরে, যেটা তোমাদের তৃতীয় শ্রেণীতে বলা হচ্ছে, সেটার ক্ষেত্রে তুমি কোনটা নেবে? অপশন এ 2 অঙ্কের সাথে 2 অঙ্কের গুণ, গুণের ধর্ম, ক্রম গুণ এবং সমূহ গুণ, গুণ সম্পর্কিত শব্দ সমস্যা। ডিতে বলছে 3 অঙ্কের সংখ্যার সাথে 10 অঙ্কের গুণ, 3 অঙ্কের সংখ্যার সাথে 10-এর গুণ। এখানে যেটা সঠিক উত্তর নিয়েছো, অবশ্যই সঠিক উত্তর হবে আমাদের গুণের ক্রম গুণ, ধর্ম, সমূহ, এগুলো জানতে হবে, ঠিক আছে। চলো 47, ভগ্নাংশের পাঠ থেকে শিক্ষার্থীদের 5টি ভগ্নাংশ লিখতে বলেছেন। এই প্রশ্নটি কি সংকেত দিচ্ছে? এখানে দেখো 5টি ভগ্নাংশ জাস্ট লিখতে বলে, যেটা ভাবনার নিম্ন স্তর। এখানে তো ভগ্নাংশ নিয়ে কিছু করতে বলেনি, এটা ভাবনার নিম্ন স্তর। ওকে, এলসিএফ 2005-এ উল্লেখিত গণিতের লম্বা আকৃতির টল শেপ অফ ম্যাথমেটিক্স বলতে যা বোঝায়। এটি গণিতের কঠিনতর সমস্যার সমাধান, গণিতের খেলা তৈরি, হস্তসিদ্ধ অনুভব, এক একটি ধারণার উপর একটি ধারণার নির্মাণ। প্রত্যেক আনসার করবে। কোশ্চেন নম্বর 48, এটি একটি
কনসেপ্টের উপর একটি কনসেপ্টের নির্মাণ করাকে বলা হবে টল শেপের মানে। ঠিক আছে, চলো 49, গাণিতিক বাস্তববাদের মূল প্রবক্তা কে? গাণিতিক বাস্তববাদের মূল প্রবক্তা কে? আমরা প্রত্যেকে জানি গাণিতিক বাস্তববাদের মূল প্রবক্তা হলো প্লেটো। মনে থাকবে, অপশন বি রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট অ্যান্ড দ্য লাস্ট কোশ্চেন্স আজকে সেশনের, প্রত্যেকে উত্তর করবে। শিক্ষার্থীদের ক্ষেত্রে বানান ভুল লেখা কোন জাতীয় আচরণের অন্তর্গত? চলো, আমরা বেশ কিছু ম্যাথ কিন্তু প্রিভিয়াস ক্লাসগুলোতে করছি, আজকে ওই জন্য একটু পেডাগোগি বেশি হলো। বললাম এটা মাইন্ড ফ্রেশ একটা ক্লাস হবে, কোনো চাপ নেই। যা পড়েছো এনাফ ইজ এনাফ। ঠিক আছে, অনেক অনেক পড়েছো, তো সেগুলোকে তুমি ঠিকঠাক করে গুছিয়ে এক জায়গায় করে তোমাকে প্রেজেন্ট করতে হবে কালকে। প্রশ্ন কমন আসলে তো কি হচ্ছে, নিজের বাস্তব বুদ্ধি প্রয়োগ করতে হবে, তাই না? চলো, হ্যাঁ, যতটা পারা যায় সেটা করতে হবে। আশা করি তোমাদের সব কিছু নিজেদের গ্রিপে থাকবে, যারা পড়াশুনো করেছো আর কি, যারা রেগুলার পড়াশোনা করছো তাদের তো একটা মানে পজিটিভ একটা দিক থাকবে, তারা তো প্রশ্নের সঙ্গে নিজেকে রিলেট করতে পারবে, তাই না? যাই, আর তুমি সারা বছর পড়োনি, তখন কি হবে? গিয়ে দেখবে প্রশ্নের সঙ্গে তোমার কোনো রিলেট মানে সম্পর্ক নেই, তুমি ভাববে যে প্রশ্ন সিলেবাসের বাইরে থেকে এসছে, তাই তো? অপশনগুলো সব কাল্পনিক মনে হবে, তাই তো? ঠিক তো? অপশনগুলো সব কাল্পনিক মনে হবে, আর মনে হবে সিলেবাসের বাইরে থেকে সব প্রশ্ন এসছে, পড়াশোনার জন্য করতে হবে। ঠিক আছে, যাই, তো আমরা লাস্ট প্রশ্নের সঠিক উত্তর দেখে নেব। শিক্ষার্থীদের ক্ষেত্রে বানান ভুল লেখা কোন জাতীয় আচরণের অন্তর্গত? অভ্যাসগত, বিরক্ত, স্বাভাবিক, আরোপিত। রাইট অ্যান্সার হবে, এখানে অনেকে অভ্যাসগত করে ফেলবে, কিন্তু উত্তর হবে এই, এটা ভুল করলাম আমি, এটা হবে অভ্যাসগত। হ্যাঁ, অভ্যাসগত, এটা স্বাভাবিক হবে না, কারণ ভুলটা হচ্ছে বানান লেখা তাদের অভ্যাসের ফলে, এটা হচ্ছে পরে দেখবে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। বলেন না, মানুষ অভ্যাসের দাস, অভ্যাস করতে করতে মানুষ একসময় চেঞ্জ হয়ে যায়। যাই হোক, এই ছিল 50 আজকে। 50-এ 50 যারা পেয়েছো অবশ্যই জানাতে ভুলবে না। তো ক্লাস 10 করছি, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড প্রত্যেকের পরীক্ষা ভালো হোক এটাই চাই। হ্যাঁ, যারা দিনরাত পড়াশুনো করেছো তাদের জন্য বেস্ট উইশেস। ঠিক আছে, রইলো, আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে, বাড়ি থেকে একটু তাড়াতাড়ি বেরিয়ে যাবে। হ্যাঁ, একটু তাড়াতাড়ি বেরিয়ে এক্সাম সেন্টারে পৌঁছে যাওয়ার চেষ্টা করবে, এবং কি বলবো, ভালোই হবে। সবার আশীর্বাদ নিয়ে যাবে, মা বাবার আশীর্বাদ তো অবশ্যই নিয়ে যেতে হবে। ঠিক আছে, তো চলো, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ক্লাসে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।